হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো গতকাল কিন্তু আমরা সোশ্যাল হেলথ যেটা বা সোশ্যাল হাইজিন সেটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম, যেটা আমাদের জেন পাস ইউজি নার্সিংয়ের জন্য একটা বেশ ইম্পর্টেন্ট টপিক। তো আজকে তার পরের টপিক যেটা আমরা বলবো ফার্স্ট এইড, সেটা কিন্তু আমরা কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো, ফার্স্ট এইড যদি আমাদের সেই জেন পাসের সিলেবাস দেখি, তাহলে সিলেবাস থেকে আমরা ফার্স্ট এইড কোথায় কোন জায়গাটায় পড়ছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। চলো দেখো, ফার্স্ট এইড কিন্তু আমাদের এখানে আছে। ফার্স্ট এইড, এমার্জেন্সি রেসপন্স, বেসিক লাইফ সাপোর্ট অ্যান্ড হোম নার্সিং টেকনিক। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট এইডের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখন কমপ্লিট করব। তো চলো তাহলে দেখি আমাদের ফার্স্ট এইডের মধ্যে কী কী আছে। ফার্স্ট এইড যেটাকে আমরা একটা টাইমে বলবো ব্যান্ডেজিং, যেটাকে বলবো। তো ফার্স্ট এইডটা কী জিনিস বা প্রাথমিক চিকিৎসা, তোমরা দেখবে যে কোনো বাস বা তোমাদের মোটর সাইকেলের মধ্যে একটা টুল বক্স থাকে যেখানে ফার্স্ট এইড কিট রাখা থাকে। কিছু ব্যান্ডেজ থাকে, কিছু মলম থাকে, কিছু মেডিসিন থাকে, তারপর হচ্ছে গজের কাপড় থাকে, এই সমস্ত জিনিসগুলো থাকে কিন্তু। তো এই যে এই বক্সটা, এইরকম টাইপের একটা বক্স থাকে তোমাদের, দেখবে গাড়িতে এরকম প্লাস শেপের একটা প্লাস চিহ্ন আঁকা একটা বক্স থাকে কিন্তু। তো এই বক্সের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে, এটা কি দরকার, এবং ফার্স্ট এইডটা আমাদের কখন, যদি আমরা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কী ফার্স্ট এইড দেবো, যদি কুকুরে কামড়ায় তাহলে কী ফার্স্ট এইড থাকবে, তারপরে হচ্ছে তোমার পুড়ে গেলে পরে কী লাগাতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে কিন্তু পড়বো। আর এটা কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনেও খুব কাজে লাগবে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি ফার্স্ট এইড কী। ফার্স্ট এইড হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি আহত হয়, তখন তাকে কোনো পেশাদার চিকিৎসক দ্বারা ট্রিটমেন্ট করার আগে, কোনো ডক্টর দ্বারা ট্রিটমেন্ট করার আগে, যিনি চিকিৎসা করতে এক্সপার্ট নন, সেরকম লোক দিয়ে যদি আমরা প্রথম চিকিৎসা করাই, তাহলে সেইটাকে বলা হচ্ছে আমাদের ফার্স্ট এইড। তাহলে ফার্স্ট এইড কি, যখন কোনো আনট্রেন্ড পার্সন দ্বারা ফার্স্ট চিকিৎসা করানো হয়। ঠিক আছে, লাইক যেমন কোথাও কেটে ফেটে গেল, তুমি কী করলে সেই জায়গাটাকে পরিষ্কার করে ব্যান্ডেজ পেতে দিলে, তাহলে এটাও ওয়ান টাইপ অফ ফার্স্ট এইড। ঠিক আছে, তারপরে তুমি কোথাও তোমার হাত ফাত ভেঙে গেল পড়ে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে শক্ত করে বেঁধে দিলে, বা তোমার কোথাও রক্ত বেড়ে গেছে, প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, সেই জায়গাটা চেপে ধরে বেঁধে দেওয়া, সেগুলো কিন্তু ফার্স্ট এইডের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে যখন কোনো পেশাদার চিকিৎসার আগে আনট্রেন লোক দিয়ে বা অবিশেষজ্ঞ লোক দিয়ে যখন আমরা চিকিৎসা করাবো বা প্রথম চিকিৎসা প্রদান করব, তখন কিন্তু এটা আমাদের ফার্স্ট এইড বলা হবে। সেখানে কিন্তু কোনো সার্জারি বা এগুলো কোনো কিছু হবে না, ন্যূনতম যেটা হাতের কাছে আছে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হবে, জাস্ট খালি বাঁচানোর জন্য। ঠিক আছে, জীবন রক্ষার জন্য এটা করা হয়। এবার এই একটা ফার্স্ট এইড বক্সের মধ্যে কী কী থাকে, এই বক্সটার মধ্যে অ্যান্টিসেপটিক লোশন থাকে, যেখানে কোথাও কেটে ফেটে গেলে পরে যাতে সেপটিক না হয়ে যায় সেই রকম টাইপের কিছু লোশন থাকে, ব্যান্ড-এইড থাকে, ঠিক আছে, কাঁচি থাকে, অ্যান্ড ক্রেপ ব্যান্ডেজ থাকে। ঠিক আছে, এইগুলো থাকে। আর কি থাকে, হ্যাঁ, আর থাকে আমাদের পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ কিন্তু থাকে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আর কি থাকে, আমাদের ব্যথানাশক ওষুধ থাকে। নেক্সট চলে আসি আমরা এই ফার্স্ট এইড যদি আমরা দেখি, তাহলে কীভাবে করব, তাহলে অসুস্থ বা আহত ব্যক্তিকে সীমিত দক্ষতা দিয়ে, তার মানে অল্প একটু দক্ষতা দিয়ে তাৎক্ষণিক চিকিৎসা, একদম সাডেনলি যখন যা হচ্ছে ওই হিসাবেই ট্রিটমেন্ট করাকে বলা হচ্ছে আমাদের ফার্স্ট এইড। তাহলে কি হচ্ছে, কি করব, এই ফার্স্ট এইডটা কেন করা হচ্ছে, ফার্স্ট এইডটা যে একজন তো আঘাত পেয়েছে, সে যেন আরও আঘাত না পায়, সেই আঘাতটাকে প্রিভেনশন করার জন্য কিন্তু আমরা এই ফার্স্ট এইডটা করে থাকবো। আর কি করে থাকবো, জীবন রক্ষার জন্য আর তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা ফার্স্ট এইডটা করে থাকবো। নেক্সট চলে আসি এই ফার্স্ট এইডের ফিলোসফি কী। এই ফার্স্ট এইডের ফিলোসফি হচ্ছে আমাদের লক্ষ্য কী, লক্ষ্য হচ্ছে জীবন বাঁচানো, ব্যথা কমানো, এগুলো। তাহলে কী কী আছে দেখো, ফার্স্ট এইডের যদি ফার্স্ট ফিলোসফি দেখি আমরা, তাহলে এয়ারওয়ে, তার মানে যখনই কারো ফার্স্ট এইডের দরকার পড়বে, চেষ্টা করবে সে যেন সেই জায়গাটা যেন ও প্রপারলি, ঠিক আছে, নিতে পারে, ব্রিদিং নিতে পারে। ঠিক আছে, বডিতে যেন ব্লাড সার্কুলেশন বেটারভাবে হয়, এবং কোথাও যাতে ব্লিডিং হয়েছে সেই জায়গাটা যাতে আর ব্লিডিং না হয়,
সেটা কিন্তু বন্ধ করতে হবে। তাহলে কী করতে হবে, ও যাতে প্রপারলি ব্রিদিং নিতে পারে এবং ওর বডিতে সার্কুলেশন যেন প্রপার হয়। তার মানে কারো যদি ফার্স্ট এইড দরকার পড়ে, কেউ দেখা গেলো অজ্ঞান হয়ে গেছে, তাহলে সাথে সাথে কী করতে হবে, ওর গলায় যদি কোনো শক্ত কোনো কিছু বাঁধা থাকে, লাইক যেমন টাই পরা থাকে, তাহলে সেগুলো খুলে দিতে হবে, জামার শার্টের বোতাম খুলে দিতে হবে, যাতে ও প্রপারলি অক্সিজেন পায়, দম নিতে পারে বেটার করে, ঠিক আছে, বডিতে যেন সার্কুলেশন বেটার হয়, এবং যদি কোথাও ব্লিডিং হয় তাহলে সেটা কিন্তু বন্ধ করতে হবে। নেক্সট চলে আসি যে এই ফার্স্ট এইডের জন্য কী করবো আর কী করবো না। তাহলে এই ফার্স্ট এইডের সময় প্যানিক করা যাবে না। কারো দেখা গেলো কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেই সময় প্যানিক করা যাবে না, শান্তভাবে কাজ করতে হবে, ঠিক আছে। যদি প্রয়োজন হয় কৃত্রিমভাবে সিপিআর লাইক দিতে হবে, মানে কৃত্রিমভাবে শ্বাস দিতে হবে। রক্তপাত যদি ব্লিডিং হতে থাকে তাহলে সেটাকে বন্ধ করতে হবে, আর রুগীকে সান্ত্বনা দিতে হবে যেন কিচ্ছু হবে না, লাইক ও যাতে ভয় না পায়, ভয় পেলে পারে আরও প্যানিক করে উঠবে, ঠিক আছে। আর কুইকলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কী করা যাবে না, সেই জায়গাটা ভিড় জমানো যাবে না, বা সেই পেশেন্টকে ভয় দেখানো যাবে না যে নিয়ে আর বাঁচবে না, লাইক এগুলো কিছু, ঠিক আছে। তো অপ্রয়োজনে জামাকাপড় খুলবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনে জামাকাপড় খুলে দেওয়া হয়, দরকার নেই, যতটুকু দরকার, অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই। নেক্সট চলে আসে আমাদের যেন ফার্স্ট এইড, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ফার্স্ট এইড ইউজ করা হয়। যদি কোথাও কেটে যায়, কেটে গেলে পরে কী হচ্ছে, কেটে গেলে পরে সেই জায়গাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। তারপরে অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে দিতে হবে, এটা কেটে গেলে পরে নর্মাল। যদি খুব ডিপ কেটে যায়, প্রচুর রক্ত হচ্ছে, তাহলে সেই জায়গাটা, যেই জায়গাটা কেটে গেছে, যদি হাত কেটে যায় তাহলে হাতটাকে উঁচু করে রাখতে হবে, যাতে রক্তটা চলাচল একটু হলেও বন্ধ হয়। রোগীকে বিশ্রাম করতে হবে, আর রক্তপাত বন্ধ করার জন্য সুতির কাপড় দিয়ে পেঁচিয়ে দিতে হবে, বা ব্যান্ডেজ থাকলে পারে সেটা ব্যান্ডেজ দিতে হবে, বা চাপ দিয়ে ধরে থাকতে হবে, যাতে ব্লাড সার্কুলেশনটা ওই জায়গাটা একটু টাইমের জন্য বন্ধ হয়, যাতে ব্লাডটা ক্লটিং করে। আর সেখানে ব্লাড ক্লটিং করার ফ্যাক্টরগুলো কাজ করে কিন্তু, ঠিক আছে। আর ডক্টরের পরামর্শ নিতে হবে। যদি পুড়ে যায়, পুড়ে গেলে পরে কী করতে হবে ফার্স্ট এইড, যদি কোনো লোকের গায়ে আগুন লেগে যায় বা কারো গায়ে আগুন লেগে যায়, তাকে দৌড়াতে মানা করতে হবে, তাকে মাটিতে গড়াগড়ি পাড়াতে হবে, না ছাড়া উলের কোনো জিনিস দিয়ে কিন্তু তাকে ঢেকে দিতে হবে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, দৌড়ালে পারে, কারণ কেন, যদি কারো গায়ে আগুন লেগে যায়, সে যদি দৌড়ায়, তাহলে কী হবে, বাতাসের অক্সিজেন আরও বেশি পাবে। এবার আগুন কিন্তু অক্সিজেন পেলে পরে আরও দাউ দাউ করে জ্বলে উঠবে। সেই জন্য কী করতে হবে, তাহলে মাটিতে গড়াগড়ি পারতে হবে, বা উলেন কোনো ব্ল্যাঙ্কেট দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। দিয়ে আগুন নিভে যাওয়ার পরে সাথে সাথে কী করতে হবে, ওর গায়ে যদি কোনো কাপড় থাকে, কারণ পুড়ে যাওয়ার পরে সেই বডি পার্টগুলো ফুলে ওঠে, তাহলে ফুলে ওঠার আগে সেই জামাকাপড়ের যে জামাকাপড়গুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। যদি বডিতে কোনো গয়না থাকে, অলংকার থাকে, সেগুলোকে কিন্তু রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, যদি হালকা পড়ে, হচ্ছে পোড়ার 3টা টাইপ হয়, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হচ্ছে কোথাও ছ্যাঁকা লেগেছে, জায়গাটা লাল হয়ে গেছে, যদি এরকম হয়ে যায় তাহলে ঠান্ডা জল দিতে হবে, বরফ নয় কিন্তু ঠান্ডা জল। যদি সেকেন্ড ডিগ্রি যদি পড়ে যায়, তার মানে সেই জায়গাটা ফোস্কা পড়ে যাবে। ফোস্কা পড়লে পরে সেই ফোস্কা কিন্তু কোনোভাবেই ফাটানো যাবে না। কেন ফাটানো যাবে না, এই ফোস্কা যদি ফাটিয়ে দেওয়া যায়, ফোস্কার ভিতরে যে জল থাকে বা লিকুইডটা থাকে, সেটা কিন্তু অনেক সময় অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, তার মানে সেপটিক হতে যায় না। এবার ফোস্কা ফাটিয়ে দিলে পারে কিন্তু জায়গাটা ওপেন হয়ে গেল, আর ওপেন হয়ে গেলে পরে কিন্তু সেক্ষেত্রে আমাদের সেপটিক হয়ে যেতে পারে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে থার্ড ডিগ্রি, তার মানে যেখানে একদম পুরো চামড়া উঠে যাবে, ভেতরের ফ্যাটি বা সাদা কালারের লেয়ার বের হয়ে যাবে, সেটাকে বলা হয় থার্ড ডিগ্রি, ঠিক আছে। সেই ক্ষেত্রে তো ডক্টরের পরামর্শ নিতেই হবে, ঠিক আছে। আর যারা পুড়ে গেছে তাদেরকে কিন্তু গরম রাখতে হবে, বডিটাকে গরম রাখতে হবে, ক্লিয়ার। তারপরে চলে আসি, যদি হাড় ভেঙে যায় তাহলে কি আমাদের ট্রিটমেন্ট করতে হবে, বা ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কারো যদি ফ্র্যাকচার হয়ে যায়, তাকে সেখান থেকে না নাড়ানো উচিত, কারণ নাড়াতে গেলে পরে, তাকে সেখান থেকে মুভ করতে গেলে পরে তার আরও কিছু হাড় ভেঙে যেতে পারে, যে জায়গাটা ভেঙে গেছে, বা আরেকটু বেটার মানে আরেকটু বাজেভাবে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করতে হবে না রিমুভ করানো। যদি অতিরিক্ত পরিমাণে রিমুভ করতে হয়, সেখানে কোনো অপশন নেই, তাহলে খুব আলতোভাবে রিমুভ করতে হবে, যাতে যেখানে ফ্র্যাকচার হয়েছে সেই জায়গাটা যেন আরও ক্ষতি না হয়, ঠিক আছে। যদি কোথাও ব্লিডিং হতে থাকে, তাহলে সেখানে কাপড় দিয়ে রক্তপাত বন্ধ করতে হবে, এবং কী করতে হবে, ব্যথা বা ফোলানো কমানোর জন্য আমাদের আইস প্যাক লাগাতে হবে, ঠিক আছে, আইস প্যাক লাগাতে হবে, ক্লিয়ার। তারপরে তারপরে যদি কোনো লোক বিষক্রিয়া হয় বা পয়জনাস, সেটা কোনো পয়জনাস গ্যাসের জন্য হতে পারে, যেন কোনো পয়জনাস গ্যাস ছেড়ে গেছে, ঠিক আছে, এয়ারে, তো সেটা তুমি ইনহেল করেছো, সেটার জন্য হতে পারে, কিংবা কেউ পয়জনস খেয়ে নিছে, সেই রকম কন্ডিশনও হতে পারে, ঠিক আছে।
তাহলে যদি এরকম হয়, যদি কেউ খেয়ে নেয় বা মুখে লাগে, তাহলে সেটা মুখ থেকে বের করার চেষ্টা করতে হবে। যদি চামড়াতে লাগে, ঠিক আছে, তাহলে সেই চামড়াটা বা স্কিনে লাগলে পারে, ঠিক আছে, তাহলে সেটাকে কিন্তু ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে। চোখে গেলে পারে চোখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে। আর যদি কেউ শ্বাস প্রশ্বাসের সাথে নিয়ে নেয়, তাহলে তাকে কী করতে হবে, সাথে সাথে সেই পয়জনাস যেই জায়গায় গ্যাস আছে সেখান থেকে রিমুভ করে একটা ফ্রেশ এয়ারে নিয়ে যেতে হবে। আর লাস্ট, যদি পয়জনসকে বমি করে বা চোকিং হয়, ঠিক আছে, তখনকার কিন্তু এক পাশে ঘুরিয়ে দিতে হবে। ক্লিয়ার? চোখে যদি কোনো কিছু পড়ে, চোখে যদি ডাস্ট পার্টিকেল কোনো কিছু পড়ে, চোখ জ্বালা করছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চোখের জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আই ড্রপস লাগানো যেতে পারে। যদি পোকামাকড় কামড়ায়, যেমন লাইক যদি তোমাকে কোনো মৌমাছি কামড়ে দিল বা হুল ফুটিয়ে দিল, ঠিক আছে, স্ট্রিং করে দিল, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেই স্ট্রিংটাকে বা মৌমাছি হুলটাকে সেই জায়গা থেকে বের করে দিয়ে তারপরে সেখানে সাবান দিয়ে ধুয়ে ফেলা এবং দরকার পড়লে পরে কিছু বরফ সেখানে লাগিয়ে রাখা, ঠিক আছে। এবার যদি এমন কোনো কন্ডিশন হয়, দেখা গেলো প্রচুর পরিমাণে বোলতা বা মৌমাছি কামড়ে নিয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক টান টান ধরছে, বমি হচ্ছে, জিভ ফুলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। নেক্সট চলে আসি, যদি কোনো পশু কুকুরে কামড়ায়, তাহলে কুকুর, শিয়াল বা এগুলো যদি কামড়ায়, এগুলোর বডিতে র্যাবিস ভাইরাস থাকে। এই র্যাবিসের জন্য জলাতঙ্ক রোগ হয় কিন্তু, ঠিক আছে। তাহলে কুকুরে কামড়ালে কী করতে হবে, যেখানে রক্ত বেরোচ্ছে ক্ষত, সেই জায়গাটাকে ধুয়ে রাখতে হবে, ধুয়ে ফেলতে হবে, কেননা সেখানে যেন সেই পশুটার লালা না থাকে, ঠিক আছে, ধুয়ে ফেলতে হবে। সেখানে সাবান ইউজ করা যেতে পারে, ঠিক আছে, বা ডেটল ইউজ করা যেতে পারে। আর যতক্ষণ রক্ত বের হবে ততক্ষণ বের করে দেওয়াই বেটার, ঠিক আছে, যাতে রক্তের মাধ্যমে র্যাবিসটা আমাদের শরীরের ভেতর প্রবেশ না করে। আর অ্যান্টিবায়োটিক মলম লাগাতে হবে। আর লাস্ট বেলা কী করতে হবে, আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নেক্সট চলে আসি, সাপে কামড়ালে পারে কী করবে। সাপে কামড়ালে পারে যে জায়গায় কামড়াইছে সাপে, সেখানে এরকম দুটো ডট পাওয়া যাবে। যদি এরকম ডট পায়, তাহলে সেইটা বিষাক্ত সাপ। আর যদি ডট না পাওয়া যায়, কামড়ে মাংস তুলে নিয়েছে, তাহলে সেগুলো বিষাক্ত সাপ হওয়ার চান্সেস খুব কম। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের 95% স্নেকের কোনো বিষ নেই, আর বাদবাকি 5% স্নেকের বিষ আছে, ঠিক আছে। আমরা কিন্তু যাদের সাপে কামড়ায়, ঠিক আছে, ম্যাক্সিমাম লোকজন প্যানিক করে কিন্তু মারা যায়, ঠিক আছে। তো সাপে কামড়ালে পরে কী করে বোঝা যাবে, সাপে কামড়ালে পরে দুটো এরকম দাঁতের চিহ্ন থাকবে, আর যে জায়গায় কামড়াবে সেই জায়গাটা কালার চেঞ্জ হয়ে যাবে, ব্লুইশ কালার হয়ে যাবে, ঠিক আছে। সাপে কামড়ালে পরে কী হচ্ছে, সেই জায়গায় শান্ত থাকতে হবে এবং সাপ যেখানে আসে সেখান থেকে সরে যেতে হবে, ঠিক আছে। সেই সাপে কামড়ানোর জায়গাটি কী হচ্ছে, ফুলে যাওয়ার আগে সেখান থেকে গয়নাগাটি বা কাপড় সরিয়ে ফেলতে হবে। কামড়ানো যে জায়গায় কামড়েছে তার ইমিডিয়েটলি 4 থেকে 6 ইঞ্চি উপরের সাথে করে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে করে সেখানে ব্লাড সার্কুলেশন না হয়। আর আমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে। নেক্সট চলে আসি, যদি অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে। অজ্ঞান হয়ে গেলে পরে সেক্ষেত্রে তার মাথায় জল দেওয়া, ঠিক আছে, তারপরে রোগীকে পিঠের ওপর ভর করে শুয়ে দেওয়া, পোশাক টাইট থাকলে পরে সেগুলো আস্তে আস্তে ঢিল করে দেওয়া, ঠিক আছে, ভিড় করা যাবে না, এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু পড়লাম, ঠিক আছে, যে কোন ক্ষেত্রে কীরকম আমরা ফার্স্ট এইড দেবো। নেক্সট চলে আসি, এই ফার্স্ট এইডের সময় যে আমরা অ্যান্টিসেপটিক লোশনগুলো ইউজ করছি, সেগুলোর মধ্যে কে, যেমন ডেটল যদি দেখি, আমরা ক্ষত পরিষ্কার করতে আমরা ইউজ করি। স্যাভলন সেম ক্ষত পরিষ্কার করতে ইউজ করি। 2 লিটার জলের সাথে অর্ধেক পরিমাণ দিলে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা অ্যান্টিসেপটিক লোশন হিসেবে কাজ করে, ঠিক আছে। সাপে কাটা, তারপরে জল পরিষ্কার করা, এই সমস্ত মানে পরিষ্কার করতে কাজে লাগে। স্পিরিট কি কাজে লাগে, যন্ত্রপাতি বা আমরা এই ফার্স্ট এইডের জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো ইউজ করবো সেগুলোকে জীবাণুমুক্ত করতেও কাজে লাগে কিন্তু, ঠিক আছে। তারপর আরও যদি দেখি, তা বোরিক অ্যাসিড মাউথ ওয়াশ, ঠিক আছে, পোড়া জায়গায়, একজিমা, এগুলোতে ইউজ করা হয়। আয়োডিন তোমরা ভালো করে জানো, বিটাডাইন যেটাকে বলা হয়, রেড কালারের হয়, ঠিক আছে, সেটা ক্ষত এবং জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। অ্যাক্রিফ্ল্যাভিন, ঠিক আছে, ক্ষত জায়গায় ব্যবহার করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড টিস্যুর সংস্পর্শে থাকা ক্ষত পরিষ্কার করতে কাজে লাগে। আর কার্বলিক অ্যাসিড কুকুর বা সাপে কামড়ালে পরে সেই জায়গাটা জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটা কোন কাজে ব্যবহার করা হয় বা কী কী অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। এবার একটা আদর্শ ড্রেসিং, তুমি যখন কোথাও কেটে ফেটে যাবে সেই জায়গায় তো ড্রেসিং করতে হবে। সেই আদর্শ ড্রেসিংয়ের কী কী বৈশিষ্ট্য থাকে, তাহলে সে আদর্শ যে ড্রেসিং যেন ঘাম বা টিস্যু ফ্লুইড, সেখান থেকে যে লিকুইডটা বেরোচ্ছে, ঘায়ের জায়গা থেকে যে লিকুইডটা বেরোচ্ছে, সেটা যেন শোষণ করতে পারে, সেই জায়গাটাকে যেন ভিজিয়ে রাখে। তোমরা ভালো করে দেখবে যে ড্রেসিংয়ের যে কাপড়গুলো হয় সেগুলোতে ডেটল দিলে পারে সেই ডেটলটা অনেকক্ষণ থাকে, তাহলে সেটা যেন থাকে। আটকে না থাকা, ঠিক আছে, কি আটকে না থাকা, যেন সেই কাপড়গুলো যেন ঘা বা অন্যান্য জায়গায়
আটকে না যায়, ঠিক আছে, দেখতে হবে। আর জীবাণু প্রতিরোধের হ্রাস কমাতে হবে বা তাপমাত্রা হ্রাস মানে গরম করবে না জায়গাটা, এরকম কাপড়গুলোকে ড্রেসিং হিসাবে ইউজ করে। ড্রেসিং দু রকম হয়, একটা হচ্ছে আমাদের প্রাইমারি ড্রেসিং, একটা হচ্ছে সেকেন্ডারি ড্রেসিং। প্রাইমারি ড্রেসিং সরাসরি যেখানে কেটে গেছে ওইটার উপরে যে ড্রেসিংটা লাগানো হয়, যেটা শোষণ ক্ষমতা বেশি, সেটাকে বলা হয় প্রাইমারি ড্রেসিং। এবং প্রাইমারি ড্রেসিংয়ের উপরে অতিরিক্ত সুরক্ষার জন্য যেটা লাগানো হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ড্রেসিং। তোমরা দেখছো এইটুকু হচ্ছে স্কিন, এটা হচ্ছে স্কিন, স্কিনের উপর যেটা লাগানো আছে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি ড্রেসিং, প্রাইমারি ড্রেসিং। এবং প্রাইমারি ড্রেসিংয়ের উপরে যে শক্ত পার্ট লাগানো হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি ড্রেসিং, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি ড্রেসিং। সেটা কিন্তু এক্সট্রা প্রোটেকশনের জন্য লাগানো হয়। এবার ব্যান্ডেজ আমরা কেন করব? রক্তপাত নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে অঙ্গকে স্থির রাখার জন্য, যেমন কোথাও হাড় টাড় ভেঙে গেলে পরে, হাড় ভেঙে গেলে পরে আমরা ব্যান্ডেজ দিয়ে শক্ত করে বেঁধে দিই, ঠিক আছে, এইভাবে ব্যান্ডেজ করি, ঠিক আছে। নেক্সট চলে আসি ব্যান্ডেজ প্রয়োগের সাধারণ নিয়ম, ঠিক আছে। তাহলে যে জায়গায় অস্থিসন্ধি, দেখা গেলো হাতের কুনুইয়ে তুমি ব্যান্ডেজ করছো, তাহলে সেই জায়গাটা কিন্তু ব্যান্ডেজটা সামান্য ঢিল রাখতে হবে যাতে লিগামেন্টে টান না পড়ে। যে জায়গায় কেটে গেছে সেখানে প্রচুর টাইট করে ব্যান্ডেজ বাঁধা যাবে না, কারণ ঘর্ষণ হলে পারে কিন্তু জায়গাটা ভালো থাকবে না, বা ঘায়ের মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে, চামড়া উঠে যেতে পারে, ঠিক আছে। আর প্রত্যেকটা যত জায়গায় ব্যান্ডেজটা করবো আমরা সমানভাবে চাপ দিয়ে রাখবো, যাতে করে প্রত্যেকটা জায়গায় ব্লাড সার্কুলেশন হতে পারে, বেশি চেপে বাঁধবো না ব্যান্ডেজটা, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট চলে আসি, এই ব্যান্ডেজের আবার টাইপ হয়, যেমন রোলার ব্যান্ডেজ, দেখতে পাচ্ছ রোলার ব্যান্ডেজ, টি ব্যান্ডেজ, এই টি ব্যান্ডেজ হয়। আচ্ছা, মেনিটেল ব্যান্ডেজ, এটা হচ্ছে কটনের ফালা, মানে ব্যান্ডেজগুলোকে কেটে কেটে রাখা হয় যাতে করে কী হয়, যে একটা ছোট্ট জায়গায়, ঠিক আছে, চারিদিক থেকে মানে আটকানো যায়, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন, ঠিক আছে। আর একটা ট্রায়াঙ্গেল ব্যান্ডেজ, এইরকম হচ্ছে ট্রায়াঙ্গেল ব্যান্ডেজ হয়। নেক্সট চলে আসি ব্যান্ডেজ প্রয়োগ, তোমরা ছবি দেখতে পাচ্ছ, সিম্পল স্পাইরাল মানে পেঁচিয়ে দেওয়া, রিভার্স স্পাইরাল, ঠিক আছে, উল্টো দিকে সিধা দিকে এভাবে পচানো হবে, তাই হচ্ছে ফিগার অফ 8। দেখো এখানে ছবিটা দেখো। তারপরে কুনুয়ের ব্যান্ডেজ কীরকম হয়, হাঁটুর ব্যান্ডেজ কীরকম হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি মাথাতে বা স্পেশাল অঙ্গে ব্যান্ডেজ কীরকম হবে। তাহলে তোমরা দেখো কানের ব্যান্ডেজগুলো কীভাবে দিচ্ছে, ঠিক আছে। চোখের ব্যান্ডেজ, যদি চোখে দেখো এক সাইড থেকে দিচ্ছে, যদি চোখে এরকম দু সাইড থেকে দিয়ে দিত তার মানে এই চোখটা নষ্ট ধরা হতো। তারপরে মাথার ক্যাপলিন, মাথাতে কীরকম ব্যান্ডেজ হয়, টি ব্যান্ডেজ, আর হচ্ছে হিপ স্পাইক, এরকমভাবে ব্যান্ডেজগুলো ইউজ করে। এবার আঙ্গুল বা গোড়ালিতে কীরকম ব্যান্ডেজ ইউজ করে, দেখো আঙ্গুলের ব্যান্ডেজগুলো দেখো। তো এখানে জাস্ট ছবি দেখানো হচ্ছে যে কীরকমভাবে ব্যান্ডেজ করা যেতে পারে, ঠিক আছে। তো এইরকমভাবে ব্যান্ডেজগুলো করা হয়, যেগুলো তোমরা আরও বেটার যখন নার্সিংয়ে চান্স পেয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আরও বেটারভাবে শিখতে পারবে এগুলো, ঠিক আছে। এবার চলে আসি লাস্ট, যে আমাদের কী করতে হবে, যে ফার্স্ট এইড দিতে গেলে পরে আমাদের কী করতে হবে, সঠিক নিয়ম কি অ্যাক্সেস বা মূল্যায়ন করতে হবে, যে সেই জায়গাটা যেখানে আমার কেটে গেছে বা কোনো কিছু হয়ে গেছে সেই জায়গাটাকে ভালো করে চেক করতে হবে, চেক করে রক্তপাত হলে পরে রক্তপাত বন্ধ করতে হবে, বা যেগুলো হয়েছে সেগুলোকে আমাদের দেখতে হবে, আগে মূল্যায়ন করতে হবে, তারপরে সেই জায়গাটাকে ক্লিন করতে হবে যদি ক্লিন করার দরকার থাকে, তার মানে কী কী দিয়ে, স্যাভলন, ডেটল, এগুলো দিয়ে ক্লিন করতে হবে। তারপরে সেখানে কী করতে হবে, প্রাইমারি বা সেকেন্ডারি ব্যান্ডেজ দিয়ে সেটাকে কভারিং করতে হবে, হ্যাঁ। আর লাস্টে বেলা সিকিওর করতে হবে যে সেখানে রক্ত চলাচল করছে কিনা, তারপর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট এইডের ক্লাস। পরের দিন দেখা হচ্ছে তোমাদের সেম জায়গায়, সেম চ্যানেলে, নতুন একটা ক্লাস নিয়ে। তো তোমরা এই ক্লাসগুলো খুব ভালো করে দেখো, ঠিক আছে। যদি কোথাও কোনো প্রবলেম হয়, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, যেটা নার্সিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার